ট্রাম্প জেলেনস্কি বাকবিতণ্ডার জেরে ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করল যুক্তরাষ্ট্র, কার্যকর করতে প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ। কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত বাতিলের সুযোগ নেই বললেন ট্রাম্প। 3 দেশের পাল্টা পদক্ষেপ। এবং হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেননি নেতানিয়াহু। গাজা জুড়ে আগ্রাসনে নিহত 2, ট্রাম্পের বিকল্প প্রস্তাবে একাট্টা আরব লীগ। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা সাময়িক বন্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ঘুরতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। রাশিয়ার বিরুদ্ধে প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে কয়েকশো কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প বরাবর এই সহায়তার ঘোর বিরোধিতা করেছেন, দিয়েছিলেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেনের সাথে বিবাদে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। সহায়তার বদলে খনিজ সম্পদেরও দাবি করেছেন ট্রাম্প। তবে শেষমেশ ট্রাম্পের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে দুকুল হারালেন জেলেনস্কি। এবার ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা প্রদান বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে কার্যকর হয়েছে সিদ্ধান্ত। বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেন নেতারা শান্তির প্রতি অঙ্গীকারে সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহায়তা বন্ধ থাকবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে থমকে যেতে পারে ইউক্রেনের ভবিষ্যৎ। $500 billion in mineral resources. বিশ্লেষকরা এও বলছেন, ইউক্রেন ইস্যুতে ইউরোপকে হয়তো যুক্তরাষ্ট্র অথবা ইউক্রেনকেই বেছে নিতে হবে। এমনকি ওয়াশিংটনের সাথে বাড়তে পারে ইউরোপ বিভক্তি। মাসুদ রানা, নিউজ 24। অবশেষে আজ থেকে কানাডা ও মেক্সিকোর ওপর 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্ত বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই সাথে চীনা আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করে 20% করার ব্যাপারটিও নিশ্চিত করেছেন তিনি। এদিকে 3টি দেশই ঘোষণা দিয়েছে শুল্কের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে তারা। শেষ পর্যন্ত নিজ সিদ্ধান্তে অটল থাকলেন ডোনাল্ড ট্রাম্প। গেল মাসে এক নির্বাহী আদেশ জারি করে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর 25% অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন। পরে 2 দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার কূটনৈতিক আলোচনার পর শুল্ক কার্যকরের তারিখ পিছিয়ে নির্ধারণ করেন 4 মার্চ। আর সোমবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, এই নির্দেশ পেছানোর কোনো সুযোগ নেই। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, আমদানি কর কানাডা এবং মেক্সিকোকে অবৈধ মাদক এবং অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ রোধে আরও পদক্ষেপ নিতে বাধ্য করবে। তিনি আরও নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের প্রবাহ বন্ধে চীন যথেষ্ট পদক্ষেপ না নেয়ায় চীনা আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করে 20% করছেন। কতটুকু পর্যন্ত তাদের উপর যাব, এটা নির্ভর করছে তাদের মুদ্রা নিয়ে তারা কি করে তার উপর। আমার মনে হয় না তারা খুব বেশি প্রতিশোধ নেবে। এদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের জবাবে $150 বিলিয়ন মূল্যের মার্কিন আমদানির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। চীন দিয়েছে মুরগি, গম, ভুট্টা ও তুলা সহ কিছু মার্কিন কৃষি আমদানির ওপর 15% শুল্ক আরোপের ঘোষণা। এছাড়াও মার্কিন জৈব প্রযুক্তি, বিমান চলাচল এবং সামুদ্রিক প্রকৌশল সংস্থাগুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। একাধিক প্রতিশোধমূলক পদক্ষেপের পরিকল্পনা করেছে মেক্সিকো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জরিফ। বিরোধীদের তীব্র বিরোধিতার মুখে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গেল 6 মাস ধরে তাকে ও তার পরিবারকে জঘন্য অপমান এবং অপবাদ সহ্য করতে হয়েছে বলে মন্তব্য করেছেন জারিফ। ইরানের সাবেক এই শীর্ষ কূটনীতিক এক্সে লিখেছেন, গত 9 মাস ধরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে তিনি নিষ্ঠার সাথে কাজ করেছেন। তবে তার ও তার পরিবারের জন্য গেল 6 মাস ছিল তার 40 বছরের রাজনৈতিক জীবনের সবচেয়ে তিক্ত সময়। জারিফ আরও লেখেন, পদত্যাগের মধ্য দিয়ে জনগণের ইচ্ছা ও সরকারের সফলতার পথে বাধা দূর হবে বলেও আশা করছেন তিনি।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে সোমবার ভিড়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ার ঘটনায় কমপক্ষে 2 জন মারা গেছেন আর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় পুলিশের বরাতে রয়টার্স জানায়, সোমবার ম্যানহেইমের প্যারাডপ্লাটসে এক গাড়ি চালক একদল লোকের ওপর গাড়ি উঠিয়ে দেন। ওই ঘটনার পর 40 বছর বয়সী ওই গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর জনসাধারণের জন্য বড় ধরনের কোনো হুমকির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শুধু ঝলমলে ভবন আর স্বর্ণের বাজারের জন্য বিখ্যাত নয়, নামি দামি ব্র্যান্ডের মোবাইল ব্যবসার জন্য বেশ পরিচিত। আর এই অভিজাত বাজারের বড় একটা অংশ দখল করে আছেন বাংলাদেশি ব্যবসায়ীরা, যাদের কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেদের অবস্থান গড়ে তুলেছেন তারা। বর্তমান যুগ ফেসবুক, টিকটক, ইউটিউবের। কেউ নিছক বিনোদনের জন্য এগুলো ব্যবহার করলেও অনেকে আবার এগুলোকে পরিণত করেছেন সাফল্যের সিঁড়িতে। তেমনি একজন চট্টগ্রামের সুলতান। একসময় প্রবাসী চাকরি করতেন, কিন্তু নিজে কিছু করার স্বপ্নের স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন মোবাইলের ব্যবসা। তবে প্রচারের জন্য বেছে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া। ফেসবুক, টিকটক আর ইউটিউবের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে থাকেন তিনি। ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে তার প্রতিষ্ঠান নূর আল জামান মোবাইল। উনি সবসময় বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের কথা চিন্তা করে রিজনেবল প্রাইসে ভালো ফোনটা দেওয়ার চেষ্টা করেন। এই জনস্রোত এটাই প্রমাণ করে যে উনি কতটা বিশ্বস্ততার সাথে কাজ হিউজ পরিমাণ ডিসকাউন্টে মোবাইলগুলো সেল করতেছি এবং অরিজিনাল প্রোডাক্টটাই বিক্রি করতেছি। সবাই অনলাইনে আমাদের মোবাইলগুলো নিয়ে স্যাটিসফাইড, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা পাইতেছি, ফিডব্যাকটা পাইতেছি ভালো। মাত্র 4 বছর আগে ছোট্ট পরিসরে যাত্রা করা প্রতিষ্ঠানটি এখন পাইকারি বাজারেও জায়গা করে নিয়েছে। বর্তমানে নূর আল জামানে কর্মরত প্রায় অর্ধ শতাধিক কর্মীর সবাই বাংলাদেশি। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও ভূমিকা রাখছেন সুলতান। আমি জব করতাম মেবি 10 ইয়ার, দেন আমি 2020 থেকে আমি বিজনেস শুরু করি। আমি আগে সোশ্যাল মিডিয়াতে শুধু ফানি কন্টেন্ট করতাম, টিকটক করতাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভাই ব্রাদার সারা পেয়েছি যে আমি ওই ফানি কন্টেন্টটা, ওই ফেস ভ্যালুটা আমি মোবাইল বিজনেসে কাজে লাগিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমাদের সব প্রোডাক্ট আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে দিয়ে বিক্রি করি অনলাইনে। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে নূর আল জামানের মোবাইল কপি। এখানেই শেষ নয়, দুবাইয়ের ফিরস আল মোরারে চালু হয়েছে নূর আল জামানের নতুন শাখা। সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ থাকলে দুবাইয়ের মোবাইল বাজারে আরও বাংলাদেশি সফল হতে পারবেন বলে জানান মোহাম্মদ সুলতান। এর জন্য দরকার স্বপ্ন দেখার সাহস, পরিশ্রম আর আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লাহোরেও আছে কৃষ্ণ মন্দির, যার অর্থায়ন করেছে পাকিস্তান সরকার। শহরের ধনী মুসলমানেরাও উৎসব পার্বণে মন্দিরে অর্থ সহায়তা করে থাকেন। আর শহরের অন্যতম পুরনো নিদর্শন লাহোর ফোর্ট। 1566 সালে মুঘল আমলে এটি গড়ে তোলা হয়। পাকিস্তানের লাহোর থেকে শুভ দেবনাথের রিপোর্টে দেখুন বিস্তারিত। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে অটুট পাকিস্তান। সিটি অফ গার্ডেন খ্যাত লাহোরের দেখা মিলল কৃষ্ণ মন্দিরের, যার দেখভালের দায়িত্বে একজন মুসলিম। যে মন্দির ঘিরে আছে নানা গল্প। বাবরি মসজিদে যখন হামলা হয় তখন লাহোরে কৃষ্ণ মন্দির ভেঙে ফেলা হয়। এরপর পেরিয়ে যায় অনেক বছর। 2005 সালে পাকিস্তান সরকারের সহযোগিতায় মন্দিরটি সংস্কার করা হয়। মন্দিরের দেখা মিলল পুরোহিতের, নাম কাশিরাম শর্মা। পূজা অর্চনায় ব্যস্ত। এর মাঝেই কথা বলেন নিউজ 24 এর সাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দিরের অর্থায়ন করে দেশটির সরকার, এমনকি স্থানীয় মুসলমানরাও উৎসব পার্বণে অর্থ দিয়ে থাকেন। দেওয়ালি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করি আমরা। এছাড়াও হোলি, জন্মাষ্টমী, নবরাত্রির আয়োজন করা হয়। রামকৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠানেও এই মন্দিরে আয়োজন করা হয়। পাকিস্তান এখন নিরাপদ। এই মন্দিরের সকল খরচ সরকার দিয়ে থাকে। এটা লাহোরের সবচেয়ে বড়। হোলি কা त्योहार मनाया जाता है। লাহোরে রয়েছে আরও একটি মন্দির, নাম জয়ন মন্দির, ইংরেজ আমলে প্রতিষ্ঠিত। মঙ্গলবার এখানে বড় অনুষ্ঠান হয়। শুধু হিন্দুরা নয়, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও এই দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারেন।
কিছুদূর সামনে এগোলেই চোখে পড়বে লাহোর ফোর্ট। 1566 সালে গড়ে ওঠা স্থানটি 20 একর জায়গা নিয়ে বিস্তৃত। কেউ লাহোরে এলে একবার এখানে আসবেই। গল্পে শুনেছি সুড়ঙ্গ দিয়ে এখান থেকে বের হওয়া যায়, মুঘলরা যুদ্ধ করে এখান দিয়েই পালাতো। আপনি তো দেখেছেনই কত মানুষ এখানে আসেন, আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। সারা বিশ্বের মধ্যে 27তম বৃহৎ শহর লাহোর, যেখানে বসবাস করে 13 মিলিয়ন মানুষ, যার মধ্যে 95% মুসলিম, 3% হিন্দু আর 2% খ্রিস্টান। শুভদেবনাথ, নিউজ 24, লাহোর, পাকিস্তান। আগামী 25 বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত। সারা বিশ্বে মুসলমানের সংখ্যা গিয়ে দাঁড়াবে 280 কোটিতে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। আর এছাড়া 2050 সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যার 10% হবে মুসলিম, এমনটাই জানানো হয়েছে। দিনে দিনে বিশ্বে বাড়ছে ইসলাম ধর্মের অনুসারী। বর্তমানে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার 72% এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস করে, যেখানে ইন্দোনেশিয়া বিশ্বের সর্বাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও 2050 সালে ভারত এই স্থান দখল করবে। পাকিস্তান দ্বিতীয় এবং ইন্দোনেশিয়া থাকবে তৃতীয় স্থানে। ভারতের আসাম রাজ্যে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। বর্তমানে ভারতে প্রায় 40 কোটি মুসলমানের বাস। মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে গেল বছর থেকে ভারতে চলছে নানা বিতর্ক। সরকারি প্রতিবেদন অনুযায়ী 1950 সালের তুলনায় ভারতে মুসলমানদের জনসংখ্যা 43.15% বেড়েছে। বিশ্লেষকদের মতে বাস্তবতা হলো দেশটিতে মুসলমানের উচ্চ জন্মহার সত্ত্বেও হিন্দু এবং মুসলিম জনসংখ্যার বিদ্যমান ব্যবধান ক্রমে বেড়েছে। মুসলমান জনসংখ্যা শীঘ্রই যে হিন্দুদের ছাড়িয়ে যাবে এমন ধারণা যুক্তিসঙ্গত নয়। পরিসংখ্যান বলছে আগামী 40 বছরে খ্রিস্টান ধর্ম সবচেয়ে বেশি বাড়বে, তবে অন্য যে কোনো ধর্মের চেয়ে ইসলাম ধর্মের প্রসার অনেক বেশি ঘটছে। আর এই প্রবণতা চলতে থাকলে 2070 সালে ইসলাম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধর্মে পরিণত হবে। মাসুদ রানা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।